নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আমাদের প্রিমিয়াম কন্টেন্ট এডিট বিটে আজকের সেগমেন্ট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক মামলা, এফআইআরের পর কার্যত কোণঠাসা ভাইপো। কখনো নিয়োগ দুর্নীতি, কখনো কয়লা দুর্নীতি, কখনো বিধানসভায় পরিষদীয় দলের বিধায়কদের ডুপ্লিকেট সাইন অর্থাৎ সই বিতর্ক, সিআইডির তলব, কখনো দক্ষিণ 24 পরগনায় যে সেবাশ্রয় প্রকল্প করেছিলেন সেখানে দুর্নীতি, জানি ইতিমধ্যেই এফআইআর হয়েছে, কখনো তিনি এবং তার আপ্তসহায়ক বিভিন্ন জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, সেটা নিয়েও চলছে তার তদন্ত। ফলে একেবারে আইনের জালে একেবারে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যরূপ আমরা দেখেছিলাম কখন জানেন? নির্বাচনের প্রচারে। এবং সেই প্রচারে তিনি এমন এমন ভাষণ দিয়েছেন, সেই ভাষণে গলা উঁচিয়ে বলেছিলেন। কি বলেছিলেন আপনাদের সবাই মনে আছে, যে 4 মে দুপুর 1টার পর ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে। আর নির্বাচনে হেরে যাওয়ার পর তা নিয়ে যখন মামলা হলো, তিনি কোর্টে ছুটছেন নিজের রক্ষা কবচ পেতে। আদালত বলছে আপনি গলার কণ্ঠস্বরের নমুনা দিন, না, তিনি সেটাও দেবেন না। ইতিমধ্যেই 2বার সমন হয়ে গেল। আজও তাকে যাওয়ার কথা ছিল, কোর্টের নির্দেশ তাকে যেতে হবে, কিন্তু আজও তিনি বিধাননগরে আসেননি, তার কণ্ঠস্বর নমুনা দেননি। ফের একবার তাকে তলব করেছে। 18ই জুলাই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য হাজির হতে বলা হয়েছে। কিন্তু ভাইপো কেন ভয় পাচ্ছেন বলুন তো? গলা উঁচিয়ে তো বলেছিলেন ডিজে বাজাবেন, আর আজকে আপনার কণ্ঠস্বর দিতে এত ভয় কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। গ্রেপ্তার হওয়ার ভয়ে। আর যখনই গ্রেপ্তার হওয়ার ভয় হন, তখন তিনি শারীরিকভাবে অসুস্থ হন, বিদেশ যাওয়ার জন্য বারবার আদালতের দ্বারস্থ হন, কখনো কখনো অন্য অজুহাত সামনে নিয়ে আসেন। আর এখন তো তিনি নাছোড় বান্দা, গলা দেব না। একটু মনে করিয়ে দিই যে ওই নির্বাচনী প্রচারের সময় তার ডিজে নিয়ে সেই বক্তব্য একবার শুনুন তো কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11, 16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। শুনলেন তো? বুক ফুলিয়ে বড় বড় কথা বলেছিলেন ভাইপো। 4 তারিখে দুপুর 12টার পর সবাইকে তিনি দেখে নেবেন, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। কিন্তু এখন যে নিজের ডিজেটা কিভাবে বাজবে সেটা ভেবেই বোধহয় আতঙ্কিত হয়ে পড়েছেন ভাইপো। নাহলে কেন বলুন তো? যেখানে বারবার তাকে বলা হচ্ছে আপনি আপনার কণ্ঠস্বর দিয়ে আসুন, সেখানে তিনি গরহাজির। 2বার হয়ে গেল আজ নিয়ে। এবার 3য় দিন অর্থাৎ 18ই জুলাই তিনি আদৌ যাবেন কি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন। এরপরে কিন্তু আর রক্ষা কবচ তিনি আর পাবেন না। এমনিতেই তো দল ভেঙে ছত্রখান হয়ে গেছে। ওদিকে সংসদীয় দলও নিজেদের মতন ভেঙে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনসিপিআই দলের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা এনডিএকে সমর্থন করবেন। আর এদিকে পরিষদীয় দলও ভেঙে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়ে সেখান থেকেও আলাদা হয়ে গেছে। এখন শুধু কালীঘাটপন্থী তৃণমূলদের হাল তো দেখছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে ঝামেলা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেমে নিজেদের কর্মীকেই চড় মারছে।
কিন্তু নিজের ভাইপোকে বোধহয় চড় মারলে একটু ভালো করতেন, তাহলে দলের এই হালটা হতো না। সবার প্রশ্ন, আজকে যারা মমতা বিরোধী হয়েছেন তাদের সবার একটাই প্রশ্ন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত হবেন এবং সব সিদ্ধান্ত তিনি নেবেন? কেনই আইপ্যাককে দিয়ে সমস্ত কিছু দলের পরিবর্তন করানো হবে? শুধুমাত্র টাকা তোলার খেলা, না সব ক্ষমতা প্রদর্শন? পিসি মুখ্যমন্ত্রী তাই তো তিনি ক্ষমতা দেখাতেই পারেন। ওই শুভেন্দুবাবু একবার বলেছিলেন না যে লিফটে করে ওঠা আর প্যারাসেটে করে নামা, এখন বোধহয় তার নামার পালা। এভাবে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে মানুষের কাছে পৌঁছাতে হয়। এখন তো আরও ভয় পাচ্ছেন তিনি যাবেন না, গেলে যদি আবার ডিম থেরাপি হয়। ডিম থেরাপির আতঙ্কে তো আর বড় বড় নেতারা কিছু করতে পারছেন না, আর বাকি নেতারা তো সব কেউ জেলে, কেউ তদন্তের আওতায় চলে এসছেন। কিন্তু এখন প্রশ্ন সব থেকে বড় যেটা হচ্ছে যে এতগুলো কেস, কয়লা দুর্নীতি, তার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সেবাশ্রয় নিয়ে দুর্নীতি, সই বিতর্কে দুর্নীতি, যেখানে সিআইডি তলব করছে বারবার, তার সঙ্গে আবার যুক্ত হয়েছে এই ব্যাংক অ্যাকাউন্ট যে ফ্রিজ হয়েছে 3টে, সেখান থেকে তথ্য নিতে গিয়ে ইডি জানতে পারছে যে ধরনের যে প্রাইভেট জেট আর প্রাইভেট চপারগুলো নেওয়া হয়েছিল সেখানেও নাকি বেনামে বিভিন্ন রকমভাবে পেমেন্ট হয়েছে। কোনো ট্রাস্টির নামে সেই এভিয়েশন কোম্পানিকে পেমেন্ট দেওয়া হয়েছে। এখানে আরও একটা দুর্নীতি সামনে আসছে। সেই দুর্নীতি তদন্তে যখন ইসিআর ফাইল করবে ইডি, তখন তিনি কি করবেন? কেসের পর কেস, এদিকে তো বাইরে যেতে চেয়ে বারবার আবেদন করছেন আদালতে, আদালত শুনছেনই না, ফলে বাইরে তিনি আর যেতে পারবেন বলে তো মনে হয় না। ফলে আত্মসমর্পণ করা ছাড়া ভাইপোর আর কিছু আছে কি? আমার তো মনে হয় না, বা আপনাদেরও কি মনে হয় আমি জানি না। আমাদের ভিউয়ার্স বলে আপনারা সেই মতামত দেবেন। আজকে তৃণমূল দলের যে এই পরিস্থিতি, তার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু নেত্রী, বিরোধী নেত্রী হিসাবে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। তিনি একজন এমপি হিসাবে দীর্ঘদিন পার্লামেন্টে রাজনীতি করে এসছেন, 3বারের মুখ্যমন্ত্রী এ রাজ্যের। কিন্তু তারপরেও দেখুন এই দলটা একেবারে কিভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। প্রতীকটা আদৌ থাকবে কিনা কেউ জানে না। এই ব্যাংক তহবিল জানিয়ে এই মুহূর্তে ফ্রিজ করা হয়েছে, সেই টাকা কারা পাবে? অবশ্যই আপনারা জানেন যে ঋতুব্রতপন্থী তৃণমূল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে সমস্ত প্রমাণ দিয়েছে, এবং নতুন ওয়ার্কিং কমিটি গঠন হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নেই। ফলে এই দলের হাল কোথায় গিয়ে ঠেকবে সেটা তো নিচু স্তরের যারা কর্মী সমর্থক তারা তো বুঝতে পারছেন। রাস্তায় আন্দোলন করার লোক নেই, তারপরে তো আমরা দেখছি একের পর এক ঘটনা, যেভাবে দুর্নীতি দায়ে একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, বিভিন্ন লোক সামনে আসছে। তোলাবাজি, দুর্নীতির দায়ে তাদেরকে পুলিশে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, পুলিশ তদন্তের মুখে পড়তে হচ্ছে। আর ভাইপো বাবু তিনি ঘরে বসে ভার্চুয়ালি বারুইপুরের নির্যাতিতা পরিবারের সঙ্গে কথা বলে সেটা আবার প্রকাশ করছেন। এগুলো করে কোনো লাভ হবে না। গ্রাউন্ডে নামুন, মাঠে নামুন, লোকের কাছে পৌঁছান, কথা বলুন। ডিম থেরাপি না চলবে, তাতে কি আছে? পাল্টা লড়াই করলে আবার ফিরে আসা যায়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার লড়াই করেন। আর নিজের দলকে বাঁচানোর জন্য কিছু একটু করুন। আর নিজের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার যে পদ, সেই পদটাকে তো কোথাও ব্যবহার করবেন। শুধু কোর্টে গিয়ে বারবার বললে তো আর হবে না। যদি অন্যায় করে থাকেন তার শাস্তি তো আপনাকে পেতে হবে, কিন্তু কবে, কিভাবে, এই প্রশ্ন অবশ্য বিভিন্ন স্তরে আছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেক কথাই বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্ত কবে থেকে চলছে, কিন্তু এখনও তিনি অ্যারেস্ট হয়নি। কিন্তু কেন হচ্ছেন না? হয়তো আমার মনে হয় নির্দিষ্ট কোনো সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কাউকে ছাড়নেওয়ালা নয়। বারুইপুরের ঘটনা নিশ্চয়ই আপনারা মনে করতে পারছেন বা দেখতে পাচ্ছেন। অন্যতম অভিযুক্ত হিসাবে প্রভাস মণ্ডল, তাকে কিন্তু এনকাউন্টার করে দেওয়া হয়েছে। ফলে অন্যায় যে করবে তার সর্বোচ্চ শাস্তি হবে বা ক্যাপিটাল পানিশমেন্ট হবে, সেটা আইনি মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজের করা অন্যায় মেনে নিতে না পারেন, আইন কিন্তু তার শাস্তি দেবে।
কিন্তু কতদিন তিনি এভাবে আটকে রাখবেন নিজেকে, কতদিন তিনি নিজেকে আটকে রাখতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। আমার মনে হয় একটা রাজনীতিবিদ হিসাবে তিনি যখন বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য সংবাদ মাধ্যমে সবার প্রকাশ হয়েছে, শুধু টেলিভিশন চ্যানেল না, বিভিন্ন ডিজিটাল মাধ্যমেও সেই বক্তব্য রয়েছে, সেই বক্তব্য তিনি তো অস্বীকার করতে পারবেন না। আর গলার কণ্ঠস্বরের নমুনা রাতারাতি তো বদলে যাবে না, ফলে তিনি হয়তো সে কারণে ভয় পাচ্ছেন যে সত্যি সত্যি আমার গলার সাথে মিল খেলে এখানে আবার কি শাস্তি হবে, তাই একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সময় নষ্ট করছেন, লাভ হবে না, শাস্তি তাকে কিন্তু পেতেই হবে। দেখা যাক এখন 18ই জুলাই নেক্সট তাকে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে গিয়ে তিনি কণ্ঠস্বর নমুনা দেন কিনা, না আবার নতুন করে আইনের দ্বারস্থ হন, আদালতের দ্বারস্থ হন, কীভাবে নিজেকে বাঁচাতে পারেন। কিন্তু বাঁচার জন্য যে পদ্ধতি সব কিছুই কিন্তু প্রায় সব পিছনে চলে গেছে। নতুন কিছু করে দেখাতে হবে তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কিছুটা হলেও নিরাপদ হতে পারে। কিন্তু কতটা নিরাপদ হবে সেটা আমরা জানি না। আজকের হাতে একদম সময় নেই, আমাদের এডিট বিট এখানেই শেষ করব। কিন্তু আপনারা আমাদের নিউজ টাইমের ডিজিটাল পর্দায় চোখ রাখুন, সমস্ত আপডেট খবর দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ টাইমের ডিজিটাল পেজ। আজকে এখানে শেষ করছি, নমস্কার।